আমি সুপর্ণা, তোমাদেরকে নিউট্রিশন পড়াচ্ছি। অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তো যারা পড়ছো নিউট্রিশন কেমন লাগছে বলো। ভিডিওগুলো নিশ্চয়ই দেখছো, আর ভিডিওগুলো কিন্তু শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের পুরো সিলেবাসটা এখানে কভার করা হবে। তোমরা যে কোনো স্ট্রিম নাও না কেন, 11-এ বা 12-এ, তোমাদেরকে কিন্তু প্রিপেয়ার করেই এক্সাম হলে পাঠানো হবে। Edu.Care খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটা, তো তোমরা ফলো করো, বেশি বেশি করে দেখো ভিডিওগুলো। যেরকমভাবে তোমরা স্কুলে পড়বে, মানে চ্যাপ্টার ওয়াইজ একটার পর একটা, ঠিক সেরকমভাবেই এখানে একটার পর একটা চ্যাপ্টার ওয়াইজ সমস্তভাবে নোটস দেওয়া হবে বা বোঝানো হবে। একদম তোমাদের সিলেবাস কমপ্লিট করা হবে, আর তোমাদের কখনো মনে হবে না এক্সাম হলে গিয়ে যে কমন পাইনি বা এটা অচেনা কোয়েশ্চেন। তো ম্যাক্সিমামটাই কভার করা হবে। তোমরা ফলো করো, বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি করে তোমরা শেয়ার করো, আর ভিডিওগুলো ফলো করো। তো আগের দিন আমি তোমাদের নিউট্রিশনের ফার্স্ট চ্যাপ্টার শুরু করেছিলাম, ক্লাস 11-এর পুষ্টি সম্পর্কে ধারণা, যেটা পুষ্টিবিজ্ঞানের ভূমিকা ফার্স্ট চ্যাপ্টার ছিল। আমি আগের দিন পড়িয়েছিলাম পুষ্টিবিজ্ঞানের কয়েকটা ভ্রান্ত ধারণা পুষ্টি সম্পর্কে। তো তারপর থেকে তোমাদের যেরকম টেক্সট বইয়ে আছে, আমি তারপর থেকে আবার শুরু করছি। তারপরে তোমাদের রয়েছে যে পুষ্টিবিজ্ঞান মানে পুষ্টি কী, আর তারপরে পুষ্টির ভাগ, পুষ্টির বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসগুলো আসছে। তো পুষ্টি কী সেটা আগেও আলোচনা হয়েছে। খাদ্য বলতে গিয়ে, পুষ্টিবিজ্ঞান বলতে গিয়ে পুষ্টি কী সেই সম্বন্ধে তোমরা অনেকটা ধারণা পেয়েছো। পুষ্টি কী বলতে গেলে বলবো যে কোনো কিছু খাদ্য যেটা তোমার গ্রহণ করার ফলে সঠিকভাবে সঠিক সময়ে তোমার বৃদ্ধি বা বিকাশটা ঠিকঠাকভাবে হচ্ছে। মানে দেখো, সমস্ত খাদ্য তুমি গ্রহণ করছো, কারো ঠিকঠাকভাবে তুমি খাদ্য গ্রহণ করছো, কারো ঠিকঠাকভাবে বৃদ্ধি হচ্ছে, বিকাশ হচ্ছে, রোগ প্রতিরোধ থেকে সে রক্ষা পাচ্ছে, রোগের হাত থেকে রক্ষা পাচ্ছে। কারো বা খাচ্ছে কিন্তু তার কিছুই কাজে দিচ্ছে না, তখন কিন্তু সেটা পুষ্টি নয়। তুমি কোনো কিছু একটা খাচ্ছ, সেটা তোমার শরীর কাজে লাগাচ্ছে, তারপর শরীর তোমার ডিফেন্স মেকানিজম করছে, মানে তোমাকে বিভিন্ন বাইরের যে রোগের থেকে রক্ষা করছে, অনাক্রম্যতা বাড়াচ্ছে, তোমার শরীরের বৃদ্ধি বিকাশে কাজে লাগাচ্ছে, তোমার গঠন সুকাঠামোর গঠন করছে। তো এই জিনিসগুলো একমাত্র যখন তুমি পুষ্টি পাবে খাদ্য থেকে তখনই সম্ভব। তাহলে সব খাদ্য থেকে আমরা পুষ্টি তো পাচ্ছি না। যেই সমস্ত খাদ্য থেকে আমরা সঠিক সময়ে যথোপযুক্ত পরিমাণে পুষ্টি মানে যথোপযুক্ত পরিমাণে গ্রহণ করার ফলে আমাদের শরীর সেটাকে কাজে লাগাচ্ছে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন বৃদ্ধি বিকাশ হচ্ছে, তখন তাকে আমরা পুষ্টি বলছি। আর তাপশক্তি উৎপাদন তো একটা বড় কাজ, তাপশক্তি উৎপাদন না করলে এগুলো কিছুই হবে না। তো এটা হলো পুষ্টি। এবার পুষ্টির বিভিন্ন ক্ষেত্র, মানে কোথায় কোথায় এই পুষ্টিটা অ্যাপ্লাই করা হয়, মানে অ্যাপ্লিকেশন ভ্যালু অফ নিউট্রিশন, অ্যাপ্লাইড ভ্যালু, অ্যাপ্লিকেশন অফ নিউট্রিশন। কোথায় কোথায় আমরা এই পুষ্টিবিজ্ঞানটাকে অ্যাপ্লাই করছি পুষ্টিটাকে। পুষ্টিবিজ্ঞান এমন একটা বিজ্ঞান যে সমস্ত সাবজেক্টে এর কিছু না কিছু অ্যাপ্লাইড ভ্যালু আছে। যেমন ধরো, প্রথমে বলি কৃষিবিদ্যা বা অ্যাগ্রোনমি বা এগ্রিকালচার, কৃষিবিদ্যাতে আমরা কিভাবে পুষ্টিবিজ্ঞানটাকে কাজে লাগাচ্ছি, পুষ্টিটাকে কাজে লাগাচ্ছি, মানে কৃষিবিদ্যায় পুষ্টি কিভাবে জড়িয়ে। যেমন ধরো, কোনো একটা জায়গায় ধান চাষ হচ্ছে বা কোনো একটা জায়গায় গম চাষ হচ্ছে। আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম জায়গার মানুষ কি করেন, নয় রুটি নয় ভাত খেয়ে থাকেন, এই দুটো তো আমাদের প্রধান খাদ্য। মানে ম্যাক্সিমাম যেটা আমরা লাঞ্চ করি বা ডিনার করি, নয় ভাত প্রধান খাদ্য, নয় রুটি প্রধান খাদ্য। এবার ধরো, কিছু কিছু জায়গায় যারা অপুষ্টির শিকার, যারা অপুষ্টিতে ভুগছে, যাদের মধ্যে রোগ প্রবণতা বেশি, তারাও কিন্তু ভাত রুটি খাচ্ছে, হয়তো মাছ মাংস ডিম পাচ্ছে না, হয়তো দুধ ডিম ছানা পাচ্ছে না, বা যারা শাকাহারী তারা হয়তো মাখন ঘি এগুলো পাচ্ছে না, কিন্তু ভাত বা রুটিটা প্রত্যেক দিনই প্রায় খেয়ে থাকছে। তো যারা ভাত বা রুটি খেয়ে থাকছেন সমগ্র ভারতের ক্ষেত্রে, তাদের মধ্যে ভাতের মধ্যে বা চালের মধ্যে বা রুটির মধ্যে ফর্টিফাইড করে, মানে বাইরে থেকে কিছু নিউট্রিয়েন্ট যুক্ত করে দেওয়া হচ্ছে।
যেমন ধরো অ্যানিমিয়া দূর করার জন্য ভাতের মধ্যে আয়রন বা রাতকানা দূর করার জন্য ভিটামিন এ যুক্ত করে দেওয়া হয়েছে চালের মধ্যে। মানে চালটা অমনিভাবে তৈরি করা হয়েছে, প্রক্রিয়াকরণ করে তৈরি করা হয়েছে যে পুষ্টিগুণ সমৃদ্ধ ধান, পুষ্টিগুণ সমৃদ্ধ গম, মানে সমস্ত একটা এরিয়াকে কাভার করছে। মানে যারা পাচ্ছেন না মাছ মাংস ডিম খেতে, যাদের পক্ষে সম্ভব নয়, বা ভিটামিন মিনারেলস খেতে, যারা শাকসবজি প্রত্যেকদিন পাচ্ছেন না খেতে, তারাও যেন এই ভাত গমের মধ্যে পুষ্টিটা পায়। তাহলে কৃষিবিদ্যাতে আমরা কি জানি যে চাষবাস নিয়ে পড়তে হয়, তো সেখানে আমরা সেই জায়গাটা কাভার করছি নিউট্রিশনের মাধ্যমে। মানে নিউট্রিশন আমাকে পড়তে হচ্ছে কৃষিবিদ্যা পড়তে হলেও, কারণ নিউট্রিশনটা আমাকে বাইরে থেকে অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে ধানের মধ্যে বা চালের মধ্যে বা গমের মধ্যে, যাতে পুষ্টিটা সে পেয়ে থাকে। কেমন? এটাকে আমরা বলি কি ফর্টিফাইড রাইস বলি, ভিটামিন এ ফর্টিফাইড রাইস, ভিটামিন মিনারেলস ফর্টিফাইড রাইস, আয়রন ফর্টিফাইড রাইস, এগুলো বলে থাকি। এরপরে কি আসছি, ভেষজ বিদ্যা। ভেষজ বিদ্যা কি না, বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ, সেখানে বিভিন্ন যে ভেষজ উদ্ভিদ রয়েছে তাদের পুষ্টিগুণ আমাদেরকে জানতে হচ্ছে। মানে তুমি যখন একটা মেডিসিন তৈরি করবে তখন তো তোমাকে তার গুণটা জানতে হবে, যে সেই ওষুধটা আমার কি মানে কোন রোগের জন্য সাহায্য, কোন রোগটা রেকগনাইজ করতে গেলে তোমাকে সেখানে কোন পুষ্টির অভাবে হচ্ছে সেটাও জানতে হবে। তো ভেষজ বিদ্যাতেও আমরা নিউট্রিশন পড়তে হবে আমাদেরকে। নেক্সট হলো গার্হস্থ্যবিদ্যা। গার্হস্থ্যবিদ্যার সাথে নিউট্রিশন আঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটাকে আমরা হোম সায়েন্স বলছি। হোম সায়েন্স তো নিউট্রিশন ছাড়া সম্ভবই না। হোম ডেকোরেশন থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, তারপর তোমার হোমের বিভিন্ন ধরনের যে তোমার খাদ্যের যে ফাইবার, বা তোমার বিভিন্ন ধরনের খাদ্যের প্রক্রিয়াকরণ, তুমি জ্যাম করছো, পিকেল করছো, ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখছো, এটা তো হোম সায়েন্সেরই একটা পার্ট। হোম সায়েন্স একটা আর্ট, কিভাবে একটা ঘরের মানে হোম সায়েন্স কি, ডেকোরেটিং ব্যাপারটা পুরো, সেটা সমস্ত কিছু, সে স্বাস্থ্য হতে পারে, সে সৌন্দর্য হতে পারে, একটা হোমটাকে ডেকোরেট করছে কিভাবে। তো সেখানে নিউট্রিশন কিন্তু লাগবে, অবশ্যই লাগবে, নিউট্রিশন ছাড়া হোম সায়েন্স সম্পূর্ণ হয়। নেক্সট কি করবো, বংশগতি বিদ্যা বা হেরিডিটি। বংশগতি বিদ্যা কি, যেমন ধরো তোমার ফ্যামিলির কেউ খুব ওবেস বা ফ্যাটি বা খুব মোটা, বা মানে তখন আমরা কি বলি যে বা এই তো খুব মোটা, এর নিশ্চয়ই ফ্যামিলির কেউ মোটা ছিল। আচ্ছা, তার ফ্যামিলির কেউ মোটা ছিল, কেন মোটা ছিল? নিশ্চয়ই তার খাদ্যাভ্যাসে কোনো রকম ছিল কি, সে খুব ফুডি, সে খেতে ভালোবাসতো, তাই জন্য সে মোটা ছিল, তাই তার বংশ পরম্পরায় একটা ভাব হয়ে গেছে। বা কেউ খুব রোগা, আমরা বলি না যে ও স্ট্রাকচারটাই রোগা, ও যত খাক না কেন মোটা হবে না। এই কথাগুলো হয়ে আসছে, কিন্তু এর কিছু লজিক আছে। বংশগতি বিদ্যার সাথে নিউট্রিশনটা কিন্তু জড়িত। বা ধরো আমরা জিন নিয়ে পড়ছি, একটা জিনের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকট নেই বা প্রচ্ছন্ন, প্রকট আছে বা প্রচ্ছন্ন আছে, পরের জেনারেশনের মধ্যে সেটা প্রকট হলো বা প্রচ্ছন্ন হলো, সেই জিনটা নিশ্চয়ই কোনো কিছু নিউট্রিশনের উপর ডিপেন্ড করেও হতে পারে। তো সেই জিনিসগুলো জানতে হলেও আমাদের নিউট্রিশন, বংশগতি বিদ্যাতেও আমাদের নিউট্রিশন পড়তে হচ্ছে। নেক্সট কি, বায়োকেমিস্ট্রি বা রসায়ন বিদ্যা, জৈব রসায়ন বা রসায়ন বিদ্যা। কোনো রসায়ন বিদ্যাতে কি, তুমি যখন ল্যাবে কাজ করবে, কেমিস্ট্রিতে বা বায়োকেমিস্ট্রিতে, তোমাকে সেখানে না রেকগনাইজ করতে দেবে কার্বোহাইড্রেট, লিপিড, ফ্যাট, এই জিনিসগুলো নিউট্রিশনে। একটা ধরো কোনো কিছু তুমি কালার দেখতে পাচ্ছ, কালার চিনবে যে কি রং দিলে আয়োডিনের দেওয়ার ফলে কি কালার চেঞ্জ হচ্ছে। কার্বোহাইড্রেটের শনাক্তকরণ করবো কিভাবে, লিপিডের শনাক্তকরণ করবো কিভাবে, এগুলোও নিউট্রিশনের সাথেই জড়িত। এরপর কি আসছে, চিকিৎসা শাস্ত্র। চিকিৎসা শাস্ত্র তো আমরা বলেই থাকি নিউট্রিশন ইজ আ পার্ট অফ মেডিকেল। মানে তোমাকে পুষ্টিবিদ্যা যখন তুমি হাই স্টাডি করবে, যদি কেউ গ্রাজুয়েশনে নিউট্রিশন নিয়ে অনার্স করো, তো তোমাদের একটা পার্টি থাকে অ্যানাটমি, ফিজিওলজি নিয়ে। মানে ওখানে তোমাকে সমস্ত নিউট্রিশন, মানে সমস্ত তোমাকে মেডিকেলের জিনিসই পড়তে হবে, ফিজিওলজি বা হিউম্যান অ্যানাটমি যেগুলো। তো তুমি একটা রোগের শিকার হয়েছে, তুমি ডক্টরের কাছে গেছো, ডক্টর তোমাকে প্রেসক্রিপশন দিলেন, ওষুধ দিলেন, তারপরে কিন্তু বলবেন যে খাবার কি কি চেঞ্জ করতে হবে। ডক্টর না বললেও তুমি জিজ্ঞেস করো যে ডাক্তারবাবু আমি সব কিছু খেতে পারি তো। তো চিকিৎসার সঙ্গে নিউট্রিশনটা জড়িয়েই যাচ্ছে।
তুমি খাবার চেঞ্জ না করলে, তুমি যতই ওষুধ না খাও না কেন, তুমি যতই তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো না কেন, যতই তুমি মর্নিং ওয়াক করো না কেন, যতই তুমি যোগা করো না কেন, তোমাকে কিন্তু ডায়েটটা প্রপার দিতেই হবে। বা তোমার কোনো রোগ হয়েছে, যখন তুমি ধরো তোমার কোনো পেটের গন্ডগোল হচ্ছে, পেটের গন্ডগোল মানে তো তোমার মানে একটা কড়া ডায়েটে থাকতেই হবে। বা যে কোনো, এখন তো সমস্ত কিছু লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ হয়ে গেছে, যে কোনো ডিজিজ আমরা মানে যে কোনো রোগী আমরা এখন বলছি লাইফস্টাইলের সঙ্গে রিলেটেড। আমাদের যে কোনো লাইফস্টাইলের পরিবর্তনের জন্য আমাদের এত রোগের এখন প্রকোপ বেড়েছে। তো এই লাইফস্টাইল মডিফাই করতে হবে কীভাবে? খাদ্যাভ্যাসের মাধ্যমে, আমার জীবনের বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো পরিবর্তনের মাধ্যমে, আর তার মধ্যে নিউট্রিশনটা এসে যাচ্ছে। তাহলে আমরা গেলাম চিকিৎসা শাস্ত্রে। নেক্সট কি পড়বো? অণুজীব বিদ্যা। অণুজীবটাকে আমরা মাইক্রোবায়োলজি বলে থাকি। মাইক্রোবায়োলজিতে তুমি বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো সম্বন্ধে পড়বে। ধরো দুধের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস আছে, তো এই ল্যাক্টোব্যাসিলাসের যখন তুমি জীবনচক্র পড়ছো, তো সেও তো একটা প্রাণী, তার মধ্যে তুমি জীব, তার মধ্যে তো প্রাণ আছে, তখন তার পুষ্টি সে কিভাবে পাচ্ছে তখন তোমাকে সেটা পড়তে হচ্ছে। মানে একটা অণুজীবেরও তোমাকে পুষ্টি করতে হচ্ছে, পুষ্টি ছাড়া তো কিছুই সম্ভব না। ভেবে দেখো, একটা তুমি জীবের একটা সাবজেক্ট পড়ছো, সেখানেও নিউট্রিশন, এখানে যতগুলো জায়গায় অ্যাপ্লিকেশন আছে নিউট্রিশন, প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট স্ট্রিম, এগুলো নিয়ে সবাই পড়াশোনা করছে, তাদেরকে সবাইকে নিউট্রিশন করতে হচ্ছে। অর্থনীতি, ইকোনমিতেও কি হয়েছে, নিউট্রিশনের ভূমিকা রয়েছে। কেন? তুমি একটা ফুড এক্সপোর্ট করছো, ইম্পোর্ট করছো, তোমার দেশের আয় কত হচ্ছে, তোমার দেশ কতটা ইনকাম করছে একটা ফুড এক্সপোর্ট করে। আমাদের দার্জিলিংয়ের চার্জ গোটা পৃথিবীতে যাচ্ছে, তাহলে সেটা কি আমরা এক্সপোর্ট করছি ফুডটা, আমাদের নিউট্রিশন ভ্যালু দ্বারা আমরা আমরা দার্জিলিংয়ের চা সুস্বাদু গন্ধে, এখন কি হচ্ছে, চাটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে। তো অ্যান্টিঅক্সিডেন্টের একটা গুণ, চায়ের পুষ্টিগুণ, সেটা যখন এক্সপোর্ট করছি, তার মধ্যে গন্ধ তো আছেই, স্বাদ তো আছেই, যার সাথে পুষ্টিও আছে, তাহলে আমরা সেটা এক্সপোর্টের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিটাকে সমৃদ্ধ করছি, অর্থনীতিতেও নিউট্রিশন করতে হবে। তাহলে কি কি জায়গায় নিউট্রিশনের ভ্যালু করলাম? কৃষিবিদ্যা, ভেষজবিদ্যা, গার্হস্থ্যবিদ্যা, বংশগতিবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, অণুজীব, অর্থনীতি, এই সবগুলোতেই কিন্তু আমাদের নিউট্রিশন অ্যাপ্লাই আছে, নিউট্রিশন পড়বে। বুঝতে পারলাম? এরপর পড়ব পুষ্টির বিভিন্ন ভাগ, মানে পুষ্টির বিভিন্ন শ্রেণী বিভাগ। পুষ্টির বিভিন্ন শ্রেণী বিভাগ পড়তে গেলে পুষ্টিটা তো তখনই শ্রেণী বিভাগ করবো যখন পুষ্টির মধ্যে ডিসব্যালেন্স থাকবে, তো সেটাকে আমরা বলছি অপপুষ্টি। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ফলো করো, দেখবে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে, প্রত্যেকটা সাবজেক্ট সম্বন্ধে তোমাদের ইন্টারেস্ট বাড়বে। আর যাদের যা প্রবলেম থাকবে কমেন্টে জানাও, কোনো কোয়েশ্চেন নিয়ে কোয়ারি থাকলে কমেন্টে জানাও। তোমরা নোটস আকারে সব কিছু পাবে, আর জিনিসটাকে বুঝে পড়ার চেষ্টা করবে। নোটস তো দেওয়াই হবে, কিন্তু ক্লাসগুলো না করলে তোমরা বুঝবে না জিনিসটা। নোটস দেখে তো মুখস্থ করাই যায়, কিন্তু যতক্ষণ না সাবজেক্টের ভেতরে ঢুকবে ততক্ষণ তো তুমি নোটস নিয়ে কোনো লাভ নেই। কোনো নোটস মুখস্থ করলে সেটা মেমোরিতে খুব খুব কম টাইমের জন্য স্টোর থাকে, কিন্তু যখন বুঝে নেবে না, সেটা অনেকটা টাইম তোমাকে মনে রাখবে। তো অপপুষ্টি করতে গেলে আমরা তিনটে ভাগ করব। প্রথমে হলো অতিপুষ্টি বা ওভার নিউট্রিশন। নেক্সট করব পুনঃপুষ্টি বা আন্ডার নিউট্রিশন। আর কি পড়বো? অসম পুষ্টি বা ইমব্যালেন্স। এই টার্মগুলো থেকে তোমরা বুঝতে পারছো ডেফিনেশনটা কি হবে। অতিপুষ্টি মানে কি? যখন তোমার খাবারের মধ্যে এক বা একাধিক পুষ্টিগুণ বেশি মাত্রায় চলে আসছে, তখনও কিন্তু তুমি রোগের শিকার হবে। এই নয় যে আমার পুষ্টি দরকার, আমি প্রচুর খেয়ে নেবো। পুষ্টিটা যখন বেশি মাত্রায় তোমার শরীরে প্রবেশ করবে, তখনও কিন্তু তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হবে, তুমি অনেক রোগের শিকার হবে। ম্যাক্সিমাম এখন কিন্তু যেগুলো আমাদের হাই ইকোনমিক লাইফস্টাইল, যারা একটু স্বাচ্ছন্দ্য, সুখ, আড়ম্বর বিলাসে থাকেন, তারা কিন্তু ম্যাক্সিমাম এখন অতি পুষ্টির শিকার হচ্ছে। তো এই অতিপুষ্টি সম্বন্ধে আমরা জানবো
কি কি খাদ্যের বেশি গ্রহণের ফলে অতিবৃষ্টি হচ্ছে? কার্বোহাইড্রেট, কারণ এইটা তো তিনটে মূল উপাদান, প্রোটিন, ফ্যাট, আর কি রয়েছে? ভিটামিন আর মিনারেলস রয়েছে। এগুলো অধিক উপাদান বলে কি কি ক্ষতি হচ্ছে? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট বা শর্করা, যেটা আমাদের সবাই সারাদিনে ম্যাক্সিমামটাই বেশি পরিমাণে গ্রহণ করি, ভাত বা রুটি। তো এই কার্বোহাইড্রেট অধিক পরিমাণে গ্রহণ করলে কি কি রোগ হতে পারে? প্রথমেই আসি মেদাধিক্য বা ওবেসিটি, মানে স্থূলতা যেটাকে বলি, মোটা লোক আমরা যাকে বলি এক কথায়। আচ্ছা, এই স্থূলতার সঙ্গে কার্বোহাইড্রেটের কি সম্পর্ক? আমরা তো এটাই বলি যে ওর ওর শরীরে প্রচুর মেদ জমে গেছে, খুব ফ্যাটি, তো ওই তাই জন্য খুব মোটা। আচ্ছা, ফ্যাটি বলে তাই মোটা, তাহলে কার্বোহাইড্রেট বেশি খেলে কি করে মোটা আসছে? এই কোয়েশ্চেনটা আসতেই পারে মাথায়। কার্বোহাইড্রেট বেশি খেলে মোটা হচ্ছে কেন না? কার্বোহাইড্রেট যখন আমরা শরীরে গ্রহণ করছি বেশি পরিমাণে, তখন সেটা যকৃৎ আর পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকছে। তুমি যখন উপোস দিচ্ছ তখন তোমার শরীর কি করছে? ওই গ্লাইকোজেনটা ভেঙে সারা শরীরে তাপশক্তি উৎপন্ন করছে। কিন্তু যখন তুমি পরিশ্রম করছো না, তোমার কোনো উপোস নেই, কিচ্ছু নেই, তখন কিন্তু ওই গ্লাইকোজেনটা মেদ আকারে শরীরে সঞ্চিত থাকছে। এছাড়াও কার্বোহাইড্রেট থেকে লাইপোজেনেসিস বলে একটা প্রক্রিয়া হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাট উৎপন্ন হয়। কার্বোহাইড্রেট থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে, ক্রেবস চক্রে তোমরা এগুলো মাধ্যমিকে পড়ে এসছো বায়োসায়েন্সে। তো সেই অ্যাসিটাইল কোয়ে যখন লাইপোজেনেসিস প্রক্রিয়ায় প্রবেশ করে, সেই লাইপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে তখন সে ফ্যাট উৎপন্ন করছে, যেটা ফ্যাটি বা ওবেস বা মেদাধিক্য আমরা বলে থাকছি। কেমন? তাই বেশি পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করলে আমাদের একটা কিন্তু স্থূলতা বা মোটা হওয়ার সম্ভাবনা থাকে। তাই কিন্তু ভাত আর রুটিটা মেপে ঝুপে খাবে। কেমন? আচ্ছা, নেক্সট আসছি, কার্বোহাইড্রেটের প্রথম বললাম কি? মেদাধিক্য। নেক্সট আসছি ডায়াবেটিস বা ব্লাড সুগার হাই, যেটা এটা কম বেশি এখন সবার বাড়িতেই প্রায় আছে। কারণ ইন্ডিয়াকে এখন আমরা বলছি যে থার্ড ডায়াবেটিক কান্ট্রি বলছি, মানে ইন্ডিয়ার নামটাই হয়ে গেছে এখন ডায়াবেটিক কান্ট্রি, এত পরিমাণে ডায়াবেটিস আমাদের ইন্ডিয়াতে রয়েছে। এই ডায়াবেটিসটাকে আমরা সাইলেন্ট কিলারও বলে থাকি। কেন বলতো? কারণ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়, সেটা আমরা বুঝতে পারি না মনের অজান্তে। প্রথম হলো গিয়ে ক্যান্সার বলি, সাইলেন্ট কিলারে ফার্স্ট যেটা আমরা মারা যায়। সেকেন্ড বলি আমরা হার্ট অ্যাটাককে, থার্ড বলি ডায়াবেটিসকে। এই ক্যান্সার বা হার্ট অ্যাটাক হলে তো মানুষ সময় দেয় না, তুমি ডক্টরকে ফোন করার সময় পাবে না, হঠাৎ করে মানুষ চলে যায়। ক্যান্সারেও ঠিক তাই, আমরা জেনে যাই যে মানুষ মৃত্যুর দিকে এগোচ্ছে, বলে দেয় ডক্টর যে 3 মাস বা 2 মাস, সে যাই। আর ডায়াবেটিসে কি? তুমি আস্তে আস্তে তোমার এক একটা অঙ্গকে বিকলের দিকে ঠেলে দিচ্ছ, চোখ নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, তোমার নার্ভাস সিস্টেম নষ্ট হচ্ছে। তো ডায়াবেটিস হলে কিন্তু এই ধরনের অনেকগুলো সিমটম বা সিনড্রোম দেখা যায়। তো ডায়াবেটিসটা কি? সবাই জানি যে ব্লাড সুগার বেড়ে গেছে, সুগার মানে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই জন্য সুগার হচ্ছে, ভাত কম খেতে হবে, আলু কম খেতে হবে, রুটি খেতে হবে, মর্নিং ওয়াক করতে হবে, আমরা সবাই এসব নিয়ে জানি। কিন্তু ডায়াবেটিসটা কি আসলে? রক্তে সুগার তো আর এমনি এমনি বেড়ে যাবে না। আমিও ভাত খাচ্ছি, তুমিও ভাত খাচ্ছ, তোমার রক্তে সুগারটা বেড়ে যাবে, আমার রক্তে বাড়বে না, এটা তো হয় না। ডায়াবেটিসটা তখনই হয় যখন আমাদের শরীরে কি হয়, ইনসুলিন নামে একটা হরমোন আছে, যে হরমোনটা আমাদের যে অগ্নাশয় আছে, অগ্নাশয়ের 3টে কোষ আছে, আলফা, বিটা আর গামা। এই বিটা সেলের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন হরমোনটা সিক্রেট হচ্ছে, মানে ঘটিত হচ্ছে। এই ইনসুলিন হরমোনটা কি করছে? আমাদের শরীরে যেই রক্তে যে শর্করার পরিমাণ, মানে শর্করাটাকে থাকছে, ও কি করছে? খাদ্য গ্রহণের পর আমাদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য থেকে শর্করাটা যাচ্ছে, ওটা ব্লাডে মিশে যাচ্ছে, এটি গোটা শরীরে সার্কুলেট হচ্ছে। এই রক্তে শর্করার পরিমাণটাকে, রক্ত থেকে শর্করাটাকে কি করছে? কোষে ট্রান্সফার করছে ইনসুলিন।
তাই তোমার শরীরেও তুমি ভাত খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়বে, আমার শরীরে বাড়বে। কিন্তু এই ইনসুলিনটা যার শরীরে কম থাকছে, ইনসুলিন ধরো ঠিক করে উৎপন্ন করতে পারছে না অগ্নাশয়, বা ইনসুলিন উৎপন্ন হচ্ছে সেটা রিসেপ্টরের জন্য, রিসেপ্টরের অভাবের জন্য সেটা সিনথেসাইজ মানে সেটা সেন্সিটাইজ হচ্ছে না, মানে কি বলবো, সেটা সিনথেসিস করতে পারছে না। রিসেপ্টর আছে কিন্তু সেটা ঠিক করে কাজ করতে পারছে না, উৎপন্ন হচ্ছে কিন্তু কাজ করতে পারছে না। তখন কি করছে, রক্তে সুগারের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সেটা কোষে নিয়ে যেতে পারছে না, তখনই আমাদের ব্লাড সুগারটা বেড়ে যাচ্ছে। আমার ক্লিয়ার? তাহলে এই ইনসুলিন হরমোনটা কিন্তু ব্লাড সুগারের জন্য মেইন দায়ী। কেমন? তাহলে কার্বোহাইড্রেট অধিক গ্রহণের ফলে প্রথমে আমরা বললাম মেদাধিক্য হচ্ছে, সেখানে আমরা বললাম ডায়াবেটিস হচ্ছে। ডায়াবেটিস তো আমি বোঝাতে পারলাম। যখন রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সেই রক্তে শর্করাটা কোষে যেতে পারছে না, কোষে না গেলে তো কোনো কাজ দেবে না, রক্তে যদি ঘুরে বেড়া শর্করা কোনো কাজ দেবে না, কোষে যতক্ষণ যাবে তারপরে আমাদের সেটা শরীরে কাজে দেবে, তাপ শক্তি উৎপন্ন করবে। তো যখন রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে, ইনসুলিনের অভাবের ফলে সেই শর্করাটা রক্ত থেকে কোষে যেতে পারছে না, তখনই আমরা তাকে ডায়াবেটিস বলছি। নেক্সট কি করব, যখন ফ্রুক্টোজ বা সুক্রোজ এই টাইপের খাবারগুলো আমরা খাচ্ছি, সেগুলো থেকে ট্রাইগ্লিসারাইড উৎপন্ন হচ্ছে। ট্রাইগ্লিসারাইড একটা ক্ষতিকারক ফ্যাট, যেটা আমাদের হার্ট অ্যাটাকের দিকে মানুষকে এগিয়ে দেয়, কারণ ট্রাইগ্লিসারাইড একটা ক্ষতিকারক ফ্যাটি অ্যাসিড। কেমন? নেক্সট পড়ছি, ডায়াবেটিসের ফলে কি হচ্ছে, আমাদের অধিক কার্বোহাইড্রেট গ্রহণের ফলে কি হচ্ছে, আমাদের চোখে ছানি পড়ছে, গ্লুকোমা দেখা দিচ্ছে, এটার একটা কারণ। ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর কি হচ্ছে না, চোখে ছানি পড়ছে। এই সমস্ত নোটস আমি ডেসক্রিপটিভ ভাবে তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফ করে, তোমরা ভিডিওটা দেখো, না হলে কিন্তু পড়ে বুঝতে পারবে না। একটা আলোচনার মধ্যে যতটা ক্লিয়ার হয় না, পড়ে কিন্তু বুঝতে পারবে না। নেক্সট আসছে এক্সট্রা মানে অধিক পরিমাণে প্রোটিন গ্রহণের ফলে কি কি রোগ হচ্ছে। 1 নম্বর হলো গেটে বাত, একটা রোগ। গেটে বাতটা কি রোগ? এটা একটা গাউট, এটাকে আমরা কি বলছি, গাউট বা গেটে বাত। এটা কেন হচ্ছে না, যখন শরীরে রক্তে অধিক পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তখন আমরা এই রোগটা শিকার হচ্ছি। ইউরিক অ্যাসিড কোত্থেকে আসছে না, প্রোটিন থেকে আসছে। প্রোটিন থেকে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিডগুলো সব প্রোটিন থেকে তৈরি হচ্ছে। এই ইউরিক অ্যাসিডটা যখন বেড়ে যাচ্ছে, তখন যে তোমার জয়েন্ট হচ্ছে, যে কনুই বা হাঁটুর যে জয়েন্ট হচ্ছে, ওই জয়েন্টগুলোতে ইনফ্ল্যামেশন তৈরি হচ্ছে, মানে কি কোনো তোমার প্রদাহ তৈরি হচ্ছে। তার ফলে কি হচ্ছে না, ওই জায়গাটা পেন হচ্ছে খুব, ওই জায়গাটা ফুলে যাচ্ছে, একটা টনটনে ভাব বা র্যাশ বেরোচ্ছে, এটাকে আমরা আর্থ্রাইটিসও বলে থাকি। রক্তে অধিক পরিমাণে প্রোটিনের ফলে গাউট হচ্ছে। ওই জন্য দেখবে এখন তো ম্যাক্সিমাম জনই এই রোগগুলো শিকার, মানে গেটে বাত, সবাই উঠতে বসতে প্রবলেম, বয়স্ক নয়, আমাদের মতো এজের মানুষরা এখন গেটে বাতের শিকার। তো ওই জন্য আমরা বলি যে বেশি পরিমাণে তখন ডাল বা আমরা প্রোটিন জাতীয় খাবার বলি না, যে ডাল খেতে মানা করেছে ডক্টর, বা তোমার সিংহ জাতীয় যেগুলো ছোলা, এই ধরনের জিনিসগুলো যেগুলো প্রোটিন থাকে, সেগুলো আমরা তখন খেতে মানা করি। নেক্সট আসছি বৃক্কের অসুখ হচ্ছে। অধিক পরিমাণে প্রোটিন গ্রহণের ফলে বৃক্কের অসুখ হচ্ছে। কিভাবে হচ্ছে? আমাদের বৃক্কের কি কাজ? শরীর থেকে সমস্ত রেচন পদার্থগুলো বের করে নিয়ে যাওয়া। এই বৃক্ক কি করছে, আমাদের প্রোটিন যখন এক্সেস হয়ে যাচ্ছে, তখন বৃক্কে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, যে গ্লোমেরিউলাস থাকে নেফ্রনে, যেটা রেচনে সাহায্য করে, মানে ফিল্ট্রেশনে সাহায্য করছে, ওই গ্লোমেরিউলাসের ফিল্ট্রেশন রেটটা কমে যাচ্ছে। ধরো তোমার বাড়িতে ফিল্টার আছে, ফিল্টারে ক্যান্ডেল আছে, তো ধরো তোমার জলের মধ্যে প্রচন্ড নোংরা আছে, আর্সেনিক আছে, লাল জল বেরোয়, তো ফিল্টারের ক্যান্ডেলটা কি হচ্ছে, লাল হয়ে যাচ্ছে। দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে ক্যান্ডেল জমে যাচ্ছে, ক্যান্ডেলের মধ্যে নোংরা জমে জমে কি হচ্ছে, তার ফিল্ট্রেশন পাওয়ারটা, যে জলের যে ছাঁকুনি মানে ছাঁকার যে ক্ষমতাটা, সেটা কমে যাচ্ছে। তেমনি আমাদের তো গ্লোমেরুলাসটা পরিষ্কার করা যাবে না। আমাদের যখন শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন কি করে, আমাদের এই গ্লোমেরুলাসের ফিল্ট্রেশন রেটটা কমে যায়। তার ফলে কি হচ্ছে, বৃক্ক আস্তে আস্তে বিকলের দিকে চলে যাচ্ছে, মানে রেনাল ফেলিওর হয়ে যাচ্ছে, বা তোমার কিডনি ডিজিজ, যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিড জমে জমে ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে, কিডনি ফেলিওর হচ্ছে, সেখান থেকে কিডনি স্টোন হতে পারে, আর অনেক কিছু। তো সেখানে প্রোটিনের ফলে বৃক্কের অসুখ হচ্ছে আর গাউট। কেমন? নেক্সট আসছি অধিক পরিমাণে ফ্যাট গ্রহণের ফলে কি হচ্ছে।
ফ্যাট গ্রহণের তো প্রধান এখানে কার্বোহাইড্রেটই পড়েছে, মেদাধিক্য, এখানেও ঠিক সেম, অধিক পরিমাণে ফ্যাট গ্রহণের ফলে স্থূলতা হচ্ছে। ওখানে আমরা কার্বোহাইড্রেটটা গ্রহণ করছিলাম, সেই যকৃতে যাচ্ছে, পেশিতে যাচ্ছে, দেন গ্লাইকোজেনকে সঞ্চিত করছে, আবার কার্বোহাইড্রেট থেকে ফ্যাট লাইপোজেনেসিস প্রক্রিয়া উৎপন্ন হচ্ছে, তবেই আমাদের মোটা হচ্ছে। আর এখানে তো তুমি ডিরেক্ট ফ্যাট খাচ্ছ, ডিরেক্ট শরীরে জমা হয়ে যাচ্ছে, মানে তোমার এখানে অত প্রক্রিয়াও করতে হচ্ছে না। মানে কতটা ক্ষতিকারক ফ্যাটটা খাবো, শুধু তেল বেশি খাওয়া বা ঘি বেশি খাওয়া এগুলো খাওয়ার জন্য যে আমি মোটা হবো তাই নয়, কিন্তু অনেক ধরনের রিফাইন্ড প্রোডাক্ট যেগুলো তোমার শরীরে মেদাধিক্য বা ফ্যাট বেশি থাকে। রিফাইন্ড প্রোডাক্ট মানে কি, যেমন ময়দা, যেমন ধরো তোমার সাদা জিনিস, চিনির মানে এই জিনিসগুলো কি, যে তোমার শরীরে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে নিচ্ছে। ফাস্ট ফুড খাচ্ছে, এগুলো সব ময়দা দিয়ে তৈরি না, চাউমিন, নুডলস, বার্গার, পিৎজা। তো এইগুলো খাওয়ার ফলে কি হচ্ছে না, ডিরেক্ট আমার শরীরে মেদাধিক্য বা স্থূলতার শিকার হচ্ছি আমরা। নেক্সট পড়ব কি, হার্টের রোগ বা অ্যাথেরোস্ক্লেরোসিস। যদি প্রশ্ন আসে যে অ্যাথেরোস্ক্লেরোসিস রোগটি হয় কি থেকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অবশ্যই কিন্তু ফ্যাট হবে। কেননা এই ফ্যাট কিভাবে অ্যাথেরোস্ক্লেরোসিস ঘটাচ্ছে? অ্যাথেরোস্ক্লেরোসিস হলো তোমার হার্ট অ্যাটাকের আগের ধাপ বলতে পারো। মানে হার্ট অ্যাটাক মানে হার্ট ব্লক যেটাকে বলছি আমরা, প্রায় শোনো যে হার্ট ব্লক হয়ে মারা গেছেন, বা এখন তো খুবই এই রোগগুলো এখনকার রোগ, জানো তো। মানে এই যে লাইফস্টাইল ডিসঅর্ডার, সব কিছু আমার লাইফস্টাইলটা না মডিফাই না করার জন্য আমি এই রোগগুলো শিকার হচ্ছি। এইগুলো এখনকার রোগ, কারণ মানুষ এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছে, খাদ্যাভ্যাসে পরিবর্তন করেছে, রাত জাগা বেড়েছে। এই জিনিসগুলো, এই নন কমিউনিকেবল যে ডিজিজ, এই হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, তারপর তোমার যত ধরনের রোগ আছে, এগুলো এখনকার রোগের শিকার হচ্ছে। নেক্সট, আচ্ছা, অ্যাথেরোস্ক্লেরোসিস কি, যখন তোমরা বেশি পরিমাণে ফ্যাট গ্রহণ করছো, তখন কি হচ্ছে না, হৃৎপিণ্ডের মধ্যে ধমনী রয়েছে, ওই ধমনীর গাত্রের মধ্যে অধিক পরিমাণে ফ্যাট জমা হয়ে ধমনীর গাত্রটাকে আরো শুরু করে দিচ্ছে। ধরো এটা হৃৎপিণ্ডের মধ্যে এরকম একটা নালী যাচ্ছে, এর মধ্যে রক্ত যাচ্ছে, এবার এর মধ্যে রক্ত যাচ্ছে, রক্তের ফ্লোটা ঠিক আছে, এবার রক্তের মধ্যে ফ্যাট, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এইসব জমে 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 কি হচ্ছে, এরকম জায়গাগুলো দখল করে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই জায়গাটা দিয়ে রক্ত যাচ্ছিল, দাঁড়ান ভালো করে রাখুন, এই জায়গাটা দিয়ে রক্ত যাচ্ছিল পুরোটা দিয়ে যাচ্ছিল, এখানে জমে যাচ্ছে, এখানে জমে যাচ্ছে, ফ্যাট জমে যাচ্ছে, প্রচুর পরিমাণে তুমি খাবার মধ্যে ফ্যাট নিয়ে গেছো, তো এইখানে জমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, রক্তের যাতায়াতের জায়গাটা কমে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে, হার্ট ঠিক করে রক্ত পাচ্ছে না, সেখান থেকে চেস্ট পেন হতে পারে, বুকে ব্যথা, সেখান থেকে হার্ট ব্লক হয়ে যেতে পারে, জমে 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 এতটা জায়গা দখল করবে। তখন আর হাতটা কিভাবে যাবে রক্তটা, এখানে যতটা রক্ত এক মিনিটে যেত, সেটা এইভাবে যাবে, পরিমাণটা কমে যাবে না, তখন কি হচ্ছে, হার্টটা ব্লক হয়ে যাচ্ছে। যেমন ধরো তোমার বাড়ির সামনে নর্দমা রয়েছে, নর্দমার মধ্যে একটা ফ্লোতে জল যাচ্ছে, বৃষ্টির জল যাচ্ছে, সেখানে নোংরা, কাদা, প্লাস্টিক ফেলে নর্দমাটাকে একদম বন্ধ করে দিয়েছো, একদম মানে একদম ভর্তি করে দিয়েছো নর্দমা, সেখানে জল যেতে তো অসুবিধা হবে, বা যখন বৃষ্টি হবে ওভারফ্লো হয়ে যাবে, তখন কি হচ্ছে, সেখানে জলের গতি কমে যাচ্ছে। ঠিক একইভাবে এখানে রক্ত যাচ্ছে, রক্তের ফ্লো কমে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি হার্ট অ্যাটাক বা অ্যাথেরোস্ক্লেরোসিস। এবার এইভাবে রক্ত যদি বন্ধ হয়ে যায়, তখন কি হচ্ছে, রক্ত যদি লাংস না, ফুসফুস যদি ঠিকভাবে ঠিকভাবে রক্তের সরবরাহ না করতে পারে, আমাদের তখন হার্ট ব্লক হয়ে যাওয়ার ফলে আমাদের হার্ট বেট হচ্ছে, আমাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমরা হার্টের বা অ্যাথেরোস্ক্লেরোসিসের শিকার হচ্ছি। নেক্সট আসছি ফ্যাটি লিভার। অধিক পরিমাণে ফ্যাট গ্রহণ করার ফলে আমরা ফ্যাটি লিভারের শিকার হচ্ছি। যদিও আমাদের শরীরের মধ্যে অনেক কিছু অর্গান রয়েছে, তোমার যেমন ধরো কোনো অর্গান পরিপাকে সাহায্য করছে, কোনো অর্গান আত্তীকরণে সাহায্য করছে, কোনো অর্গান বিপাকে সাহায্য করছে, কেউ মল নিষ্কাশনে সাহায্য করছে, স্টমাক, তোমার ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, সবার তো আলাদা কাজ রয়েছে। তো লিভারটা হলো একদম মেজর একটা অর্গান। তুমি যাই করো না কেন, সর্বশেষে কিন্তু বিপাকটা বা মেটাবলাইজেশন যেটা করছে সেটা কিন্তু লিভার করছে। তাই লিভার সুস্থ রাখাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুব জরুরি আমাদের সবার লিভারটাকে খুব ভালো রাখা। এই লিভার কি করছে না, মেটাবলাইজেশনে সাহায্য করছে। কিন্তু দীর্ঘদিন ধরে ফ্যাট খাওয়ার ফলে কি হচ্ছে, লিভারের ওয়ালে, লিভারের যে দেওয়াল বা সেলে দীর্ঘদিন ধরে ফ্যাট খাওয়ার ফলে কি করছে না, সেলগুলো ফ্যাটে
পুরো ভর্তি হয়ে যাচ্ছে, মানে সেলটার অ্যাক্টিভিটি হারাচ্ছে কোষগুলো। তুমি শুয়ে আছো, তুমি উঠবে ঠিক করেছো ঘুম থেকে, তোমার মুখের মধ্যে তোমার গায়ের মধ্যে বালিশ চাপা দিয়ে দিল, তোমার উঠতে তো কষ্ট হবে। ঠিক সেভাবে যদি তোমার লিভারের মধ্যে সেলগুলো যদি তোমার ফ্যাটের অধক্ষেপে মানে ফ্যাটের চাপে তোমার সেলগুলো ঢাকা হয়ে যায়, তখন কি সেলটার অ্যাক্টিভিটি করতে পারবে? পারবে না, তো সে তার ক্ষমতা হারাবে। তখন সে কি ফ্যাটি লিভার, তখন তাকে আমরা বলছি ফ্যাটি লিভার। তখন আর লিভার যদি মেটাবলাইজ না করতে পারে, তুমি কিছু হজম করতে পারবে না, তোমার কোনো বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যাবে, তুমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তো এই জিনিসগুলো ফ্যাটি লিভারের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আসছি অধিক পরিমাণে ভিটামিন বা মিনারেল সি কি কি গ্রহণের ফলে কি হচ্ছে। মেন হলো গিয়ে প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট, এই তিনটেই বেশি দরকার। ভিটামিন আর মিনারেলসটা কিন্তু মানে অতটাও ওভার নিউট্রিশনে অতটাও এফেক্ট করে না, কিন্তু তাও জেনে রাখুন। ভিটামিনের মধ্যে কি কি আসছে, ভিটামিন এ, ভিটামিন ডি আর আমরা ভিটামিন সি, এই তিনটে এক্সট্রা গ্রহণের ফলে আমরা জেনে থাকি। আচ্ছা, ভিটামিন এ এক্সট্রা গ্রহণ করলে কি হয়, বেশি করে ভিটামিন গ্রহণ করলে একটা খুব মানে খুব ডিজিনেস, মানে একটা খুব ক্লান্তি ভাব, একটা টায়ার্ডনেস, একটা ঘুম ঘুম ভাব আসে, একটা কোনো ত্বকের কোনো উজ্জ্বলতা থাকে না, খুব ওয়েট লস হয়, মানে কোনো কিছু করার কোনো এনার্জি নেই, মানে আমার বলি না কথায় কথা একটু ল্যাদ খেতে ইচ্ছা করছে, ওরকম একটা ব্যাপার, যে সারাদিন ধরে ঘুমোতে ইচ্ছে করছে, এই ব্যাপারগুলো কিন্তু ভিটামিন ই গ্রহণের ফলে হচ্ছে। আর ভিটামিন ডি, এক্সেস ভিটামিন ডি গ্রহণ করলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে, কারণ ভিটামিন ডি লার্জ ইন্টেস্টিনে গিয়ে লার্জ ইন্টেস্টিনের পরিচালন ক্ষমতাটা, মানে তোমার বৃহদন্ত্রের যে একটা মানে একটা মটিলিটি, মানে যে একটা নির্দিষ্ট ছন্দতে যে যা কাজ করছে শরীরের প্রত্যেকটা অর্গান, এই যে মটিলিটিটাকে কিন্তু এফেক্ট করছে ভিটামিন ডি। কেমন? আর কি ভিটামিন সি, ভিটামিন সি এক্সেস গ্রহণের ফলে কিন্তু আমাদের অনেক পরিমাণে মানে ক্ষত বা ঘা, এই ধরনের এফেক্টগুলো ভিটামিন সি এক্সেস গ্রহণের ফলে হচ্ছে। আর কি করবো, মিনারেলস। আচ্ছা, এক্সেস মিনারেলস মানে কি, খনিজ লবণ। এক্সেস খনিজ লবণ গ্রহণের ফলে কি কি হচ্ছে, প্রথমেই বলি আয়রন। এক্সেস পরিমাণে আয়রন বা লোহা গ্রহণ করার ফলে কি হচ্ছে, হিমোসিডারোসিস বলে একটা রোগ হচ্ছে। হিম মানে কি, হিম মানে হলো গিয়ে আয়রন, মানে হিমোগ্লোবিন, যেটা হিম মানে হলো গিয়ে তোমার আয়রন, আর গ্লোবিন কথাটা এসছে প্রোটিন থেকে। তো হিমোগ্লোবিনে আয়রন আর প্রোটিন দুটোই রয়েছে। তো এক্সেস পরিমাণে আয়রন যখন আমাদের রক্তে স্টোর মানে শরীরে স্টোর হচ্ছে, তখন তাকে আমরা বলছি হিমোসিডারোসিস। এটা কোথায় কোথায় স্টোর হয় এই হিমোসিডারোসিস হলে? এটা কোথায় না, বৃক্ক আর ফুসফুস, এই দুটো অঙ্গে স্টোর হয় এক্সেস আয়রন। আর একটা টার্ম রয়েছে, সেটা হলো হিমোক্রোমাটোসিস। এই হিমোক্রোমাটোসিস কোথায় কোথায় স্টোর হয়, মানে আয়রন কোথায় কোথায় এক্সেস পরিমাণে স্টোর হয় না, প্লীহা আর অগ্নাশয়ে, যখন প্লীহা আর অগ্নাশয়, আর হিমোসিডারোসিসে বৃক্ক আর ফুসফুস। নেক্সট আসছে সোডিয়াম। অধিক পরিমাণে সোডিয়াম গ্রহণের ফলে কি হচ্ছে না, খিঁচুনি দেখা দিচ্ছে, এর ফলে মানুষের মৃত্যুও হতে পারে। আবার কম সোডিয়াম গ্রহণের ফলে কি হচ্ছে না, একটা মেন্টাল যে ইমব্যালেন্স, মানুষের ভুল ভ্রান্তি, মনে করতে পারে না কিছু, এই জিনিসগুলো হচ্ছে। আর সোডিয়াম এক্সেস গ্রহণ করলে খিঁচুনি হচ্ছে, এবার মানুষের মৃত্যু হতে পারে। নেক্সট কি আসছে, পটাশিয়াম। অধিক পরিমাণে পটাশিয়াম গ্রহণের ফলে কি হচ্ছে, একে বলছে হাইপার ক্যালিমিয়া। হাইপার মানে বেশি, আর ক্যালিমিয়াটা আমরা ক্যালসিয়ামের মতো হলেও আমরা কিন্তু যখন পটাশিয়াম বেশি হবে তখনই সেটাকে আমরা হাইপার ক্যালিমিয়া বলবো। পটাশিয়াম বেশি হলে সেটা হার্টবিটের উপর এফেক্ট করছে, হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমাদের হৃদপিণ্ডের মধ্যে যে পটাশিয়াম চ্যানেল আছে সেটাকে এফেক্ট করছে তার উপরে অধিক পরিমাণে পটাশিয়াম হলে। নেক্সট আসছে কি না, ফ্লুরিন। অধিক পরিমাণে ফ্লুরিন গ্রহণের ফলে কি হচ্ছে না, ডেন্টাল ফ্লুরোসিস হচ্ছে, মানে দাঁতে উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে। কেমন? তাহলে মিনারেলসগুলো কি কি বললাম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ফ্লুরিন, এগুলো অধিক গ্রহণের ফলে কি কি হচ্ছে এগুলো জানলাম। আর কি বলেছি তাহলে, অতিপুষ্টিকে পুরো অতিপুষ্টিটার মধ্যে বললাম, কার্বোহাইড্রেট অধিক পরিমাণে গ্রহণ করলে কি হয়, প্রোটিন অধিক পরিমাণে গ্রহণ করলে কি হয়, ফ্যাট অধিক পরিমাণে গ্রহণ করলে কি হয়, ভিটামিন আর মিনারেলস অধিক পরিমাণে গ্রহণ করলে কি হয়। বোঝাতে পেরেছি? এটা একবার ভালো করে তোমরা দেখো, বা বলার সময় যেগুলো মনে হচ্ছে যে মনে রাখতে পারছো না, সেগুলো নিজেরা নোটস মানে খাতা তৈরি করে সেগুলো নোট করে রাখো, যাতে পরে তোমাদের পড়তে সুবিধা হয়। আর পিডিএফ তো পাচ্ছই, কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ওকে, নেক্সট দিন আমি এখান থেকে স্টার্ট করবো।